হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দেবে, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর হ্যাঁ, আজকে ভূত সত্য চ্যানেলে ঘটনা দিতে পারিনি, কারণ আমাদের এখানে এত বৃষ্টি আর সাথে অনেকগুলো কাজ ছিল, যার কারণে তোমাদের কাছে আমি দুঃখিত চেয়ে নিচ্ছি। আর সত্যি মানে কি বলবো, আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আশা করি তোমরা বুঝতেই পারো সব কিছু দিদিভাই কতটা ব্যস্তর মধ্যে থাকে। যাই হোক, এবার সোজা যাব ঘটনায়। আমাদের ঘটনাটা পাঠায় হচ্ছে পঙ্কজ পঙ্কজ রায়। পঙ্কজ আমাদের ভাই, দাদা ভাই বলবো না, ভাই, কারণ পঙ্কজের বয়স হচ্ছে 22 বছর। পঙ্কজ ভাই বলে, দিদি ভাই, আমি তোমাকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার এক বন্ধুর মুখে শোনা। দিদিভাই, আমি আপনার নিয়মিত শ্রোতা। আমি আপনাকে আজ থেকে প্রায় 7-8 মাস কি 9 মাস আগে 2-3টে ভিডিওতে কমেন্টও করেছিলাম কমেন্ট বক্সে। কিন্তু দিদিভাই, তারপরে আমি আপনার ঘটনা শুনি, কিন্তু সেরকমভাবে কোনো সেরকমভাবে কোনো কমেন্ট করা হয় না। পঙ্কজ ভাই জানায়, দিদিভাই, গত 23শে জানুয়ারি আমার সাথে একটা ঘটনা ঘটলো, মানে 2024-এর 23শে জানুয়ারি। কি না বলছে, দিদিভাই, আমাদের ওখানে, যেখানে আমাদের বাড়ি, ওখানে না রেন্টে বাইক ভাড়া পাওয়া যায়। আমরা কলকাতার সাইডেই থাকি। ওখানে যদি তুমি সুপার বাইক আছে, একদিনের ভাড়া মোটামুটি 2-3 হাজার টাকা নিয়ে নেয়। জানাশোনা থাকলে একটু কম হয়। আদার্স স্কুটিও পাওয়া যায়, অনেক রকমের বাইক আছে। তো আমি আমার এক বন্ধুকে নিয়ে দুদিনের জন্য বাড়ি থেকে বলে আমি আর আমার বন্ধু দুজনে মিলে মন্দারমণি গিয়েছিলাম। বাড়িতে যখন আমি বললাম যে আমি একটুখানি এক বন্ধুর সাথে তার পিসির বাড়ি যাব, তখন আমার মা আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার কোন বন্ধু আর কোন পিসির বাড়ি, বন্ধুর পিসির বাড়িটা কোথায়, লোকেশনটা আমাকে দাও। আমি আমার মাকে বললাম, মা, ওর পিসির বাড়ি হচ্ছে মেদিনীপুর সাইডে, কারণ জানি মা নিশ্চয়ই ট্র্যাক করতে পারে। ট্র্যাক করলে মা দেখবে আমরা মেদিনীপুরের দিকেই আছি, আর বলে দেবো ওখান থেকে ঘুরতে গেছি। যার জন্য মিথ্যে কথাই বলেছি, কিন্তু তবুও বলেছি মেদিনীপুরের সাইডে, একটু বুদ্ধি করেই কথাটা বলেছি মাকে। তো মা আমাকে বলল যে কোন বন্ধু যাবে। এবার যেই বন্ধুকে নিয়ে আমি যাব, অ্যাকচুয়ালি বন্ধু কিন্তু কোনো বান্ধবী না, যেই বন্ধুকে নিয়ে আমি যাব ওকে আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, কারণ আমি জানি আমার মায়ের হ্যাবিটটা কেমন। যাই হোক, ভালো কথা। আমার সেই বন্ধুটিকে নিয়ে আমি কিন্তু মায়ের পারমিশন নিয়ে সোজা 23শে জানুয়ারি আমি ছুটতে চললাম মন্দারমণির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে, আমি কিন্তু আগেই অনলাইনে হোটেল বুকিং করে নিয়েছিলাম। এবার আমি একটুখানি ওপেনলি বলি, সেটা হচ্ছে যেহেতু 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এই সব অকেশন পারপাস যে দিনগুলো পড়ে, সেই দিনগুলোই কিন্তু আগে থেকে অগ্রিম হোটেল কিন্তু বুকিং থাকে। তো সেখানে গিয়ে আমি অনেক হোটেল কিন্তু সার্চ করি, বাট আমি হোটেল সেরকম কোনোভাবেই পাচ্ছিলাম না। যখন আমি পাচ্ছি না, তখন আমি কি করব, আমার যে বন্ধুর সাথে যাব ওকে জানাই। ও তখন আমাকে বলল যে তারা, অর্ণব বলে একটা বন্ধু আমাদের কলেজে আসতো, ওর বাড়ি ছিল মেদিনীপুরে, ও কলকাতার দিকে একটা ছোট্ট রেন্টের বাড়িতে ভাড়া থেকে কলেজ করতো। আবার ও ফ্রাইডে ওর বাড়ি চলে যেত, আবার সানডে রাতে ও কিন্তু বাড়িতে চলে আসতো, প্রায় এরকম করতো। কারণ ওদের ওই দিকে মেদিনীপুরের যেখানে ছেলেটির বাড়ি ছিল ওখানে ভালো কলেজ নেই। আর ছেলেটি যেহেতু পড়াশোনা অনেক মেধাবী ছিল, তার বাবা মায়ের স্বপ্ন ছিল আমার ছেলে কলকাতার মতো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। আমাদের পঙ্কজ ভাই বলে, দিদিভাই, আপনি বিশ্বাস করবেন না, সেই অর্ণবকে আমার বন্ধু ফোন করলো। ফোন করে জিজ্ঞেস করতে, ওখান থেকে অর্ণব বলল যে ঠিক আছে, তোরা একটা কাজ কর, তোরা তো বাইক নিয়ে আসবি, তোরা আমার বাড়িতে ডিরেক্ট আয়, লোকেশান আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আমার বাড়ি আয়। আমার বাড়ি থেকে আমিও তোদের সাথে নয় জয়েন করব, আর কিছু টাকা আমি তোদেরকে দেবো। আর সত্যি কথা বলতে, আমার তো বাড়ি থেকে একদম কাছে, যাওয়া হয় না।
আসলে বাড়ির সামনেও কোনো কিছু হলে কিন্তু আমরা অনেক সময় মিস করে ফেলি, যাওয়া হয় না। তো সেখানে গিয়ে খুব ভালো কথা। তো আমি তখন বললাম আমার বন্ধুকে যে ঠিক আছে অর্ণবের বাড়ি তাহলে চল, অর্ণবের বাড়ি থেকেই আমরা ওকে পিক আপ করে নিয়ে চলে যাব। তো কথা মতো কাজ, আমরা সকালবেলা আমাদের বাড়ি থেকে বেরোলাম। আমি গাড়িটা আগের দিন রাতেই নিয়ে এসে রাখি। সকালবেলা আমি বাইকটা বের করি, আমার তো নিজস্ব কোনো বাইক নেই, একটা সাইকেল আছে। তো বাইকটা আমি বের করে সোজা আমার বন্ধুর বাড়ি গেলাম। তো বন্ধু রেডি হয়ে বসেই ছিল, ওকে আমি ঘুম থেকে উঠে কল করে জানিয়ে দিয়েছিলাম, ও রেডি হয়ে যায়। ওখান থেকে দুজনে আমরা মন্দারমণি চলে যাব বলে পথে যখন বেরোই, যখন আমরা চাউল খোলা বলে একটা জায়গা আছে, চাউল খোলা দিয়ে কিন্তু মন্দারমণির একটা রাস্তা পড়ে, যেই রাস্তাটা দীঘার দিকে কিন্তু যায় না। চাউল খোলা যেই জায়গাটা আছে ওখান থেকে বাঁ দিকে দীঘা যেতে বাঁ সাইডে তোমাদের একটা সরু রাস্তা পড়বে, সেই রাস্তা দিয়ে গেলে কিন্তু মন্দারমণির পথ। তো আমরা যখন ওই রোড ধরি তখন আমরা লোকেশন পাই অর্ণবের, যে হ্যাঁ অর্ণবের লোকেশনটা এই দিকেই, অর্ণবের বাড়িটা এইখানেই। তো আমরা অর্ণবের বাড়িতে যাই। তো পঙ্কজ বলে দিদিভাই আপনি মানে ঘটনাটা শুনলে পরে অবাক হবেন, ঘটনাটা যত গভীরে যাবেন ঘটনাটা পুরোটাই কিন্তু পরিবর্তন হতে থাকবে, একরকম না। অর্ণবের বাড়িতে যখন যাই, অর্ণবকে আমি চিনতাম, চিনতাম না তা না, কিন্তু জানতাম না যে অর্ণবের বাড়ি অ্যাকচুয়ালিও এখানে। আমি জানতাম কলকাতারই ছেলে। অর্ণব আমাকে দেখে বলল, আরে পঙ্কজ। আমি বললাম, আরে অর্ণব তুই, তোর বাড়ি ভাই এখানে? তখন অর্ণব বলল, হ্যাঁ ভাই আমার বাড়ি এখানে, আমি তো ডেলি প্যাসেঞ্জারি করতে পারবো না, যার জন্য আমি ওখানে কলকাতায় একটা রেন্টে রুম নিয়ে থাকি। আমি বললাম, ও মাই গড, আমি জানি তোর বাড়ি কলকাতায় ভাই। যাই হোক, কথা হলো অর্ণবের মা খুবই ভালো একজন মানে কাকিমা, সত্যি কথা বলতে অর্ণবের মা আসলেন, মাথায় ঘোমটা টোমটা দেওয়া, মানে সেই আমরা দেখি না মানে গ্রাম গ্রাম্য জায়গায় বা আগেকারের মা ঠাকুমারা যেরকম ছিলেন, সেই মাথায় ঘোমটা টোমটা দিয়ে মানে একটা সেই খুব সুন্দর সাবেকি আনার মতো পোশাক, বড় একটা কপালে লাল টিপ, ফর্সা, পায়ে আলতা, হাতে শাঁকা পলা, যেটা সচরাচর আমাদের কলকাতার মানুষের এখন দেখাই যায় না। তো সেখানে গিয়ে যখন অর্ণবের মা আসলো তখন আমি বললাম, নমস্কার কাকিমা। তো অর্ণবের মা আমাকে বলল যে, বাবা তোরা কত বড় হয়ে গেছিস, আমি একবার গেছিলাম কলেজে, আমি মনে হয় তোকে দেখেছিলাম না, পঙ্কজকে বলে। তো পঙ্কজ ভাই বলে যে হতে পারে কাকিমা, আমার মনে নেই। তো ওরা বাড়িতে জোর করে অর্ণবের মা সেই ঘুগনি, মুড়ি, ডিম সেদ্ধ, মিষ্টি খেতে দেয়। খাবার পর ওখান থেকে আস্তে আস্তে আমরা অর্ণবকে নিয়ে ছুটে চললাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণিতে যখন যাই তখন আমরা অর্ণবকে জিজ্ঞেস করলাম, অর্ণব তুই কি হোটেল দেখে রেখেছিস ভাই? অর্ণব বলল, দেখ ভাই এরকম করে হোটেল অনলাইনে বুক করাটা উচিত না। আমি অনলাইনে দুই একজনকে, আমাদের স্থানীয় কাজ করে এখানেই রিসর্টে, তো তাদের বলেছিলাম, তারা বলল যে ওরকম হোটেলের কর্তৃপক্ষ যারা আছে তারা বলে রুম তোমরা ঠিকই পাবে গেলে। যাই হোক, আমরা কিন্তু অর্ণবের কথায় সহমত পোষণ করলাম। অর্ণব আমাদেরকে শুধু রাস্তা দেখাতে থাকলো, আমরা ওর নির্দেশ মতো বাইক নিয়ে ছুটতে থাকলাম। লাইন দিয়ে সমুদ্রের ধারে কত সুন্দর সুন্দর রিসর্ট, হোটেল, কত সুন্দর সুন্দর আবাসন, মানে অনেক কিছু আমরা দেখছি, বেশ লোকজনও আছে, প্রচুর বড় বড় গাড়ি এসছে সব। কিন্তু অর্ণবকে বলছি, ভাই কত দূর নিয়ে যাচ্ছিস তুই, এখানে কোনো হোটেল দেখ না। তখন অর্ণব বলল, আরে দূর, এখানে থাকবি পার ডে জানিস কত মানে রুম রেট নিয়ে নেবে? আমি তখন বললাম, কত নেবে? 1,500-2,000 টাকা। বলে না, ছেড়ে দে, তুই যখন অন্য সময় আসবি তখন 2,000-2,500 টাকা রুম রেট জানিস, আর এখন তো অকেশন পারপাস, এখন সেগুলো 3,500, 4, 4.5। আমি বললাম, না ভাই আমার অত বাজেট নেই। তখন অন্য বলল, তাহলে একটা কাজ কর, আমাদের পাশের বাড়িতে এক দাদা এখানে একটা রিসর্টে কাজ করে, তো সেখানে চল। সেই দাদাটার সাথে আমার কথা হয়েছে, দাদাটা বলে যে আসবি, আমি রুম ঠিক করে দেবো। ও মা, ও সেই একটা অট সাইডে একটা গলির ভেতর দিয়ে গিয়ে
ফাঁকা, মানে ওইদিকে হোটেল হচ্ছে নতুন, কিন্তু ওটা সমুদ্র একদম কাছে না। হ্যাঁ, সেই কোথা দিয়ে নিয়ে গেল। তো দেখে সত্যি লোকেশনটা আমাদের ভালো লাগছিল না। মন্দারমণিতে গিয়ে যদি তুমি সি বিচের ধারেই যদি রিসর্ট বা হোটেল না নাও, তাহলে ঘোরার মতো কোনো কিছু নেই। যাই হোক, যেই জন্য আমাদের বাজেট কম, তো আমাদেরকে মন্দারমণিতে সেই হোটেলটায় অর্ণব বলে যে বন্ধুটা নিয়ে যায়। তো ও গিয়ে, ওই দাদাটার নাম হচ্ছে শিবুদা, বলছে শিবুদা আছে। তো একজন পাঞ্চিবার ছিল বাইরে দাঁড়িয়ে, তো সে বলল, হ্যাঁ শিবু তো আছে, শিবু গাছে জল দিচ্ছে, দাঁড়া তোরা, আসছে। তা আমরা দাঁড়িয়ে রয়েছি। তো শিবু আসলো প্রায় 15-17 মিনিট পর। তখন আসতে আমরা হঠাৎ করে বললাম যে, শিবুদা, একটা রুম আমাদের দেখে দাও না। শিবুদা, অনেকক্ষণ ধরে ঘুরছি আর বাইক চালাতে ভালো লাগছে না, এটা পঙ্কজ ভাই বলে। তখন অন্য বলে, এই দুই বন্ধু আর আমি থাকবো, আমাদের শিবুদা একটা ভালো রুম দাও না এখানে। তখন সে শিবুদা বলল, আমি তো বলেছিলাম যে রুম করে দেবো, চিন্তা করছিস কেন। তো সে আবার ওদেরকে দোতলায় একটা রুম দেখায়, যেটা পঙ্কজ ভাইয়ের একদমই পছন্দ হয়নি। ছোট্ট জানলা, বলছে কোনো জানালা নেই, এমন একটা রুম, রুমের মধ্যে জানালা নেই, মানে বুঝতে পারছো। তো পছন্দ হয়নি। 3 তলা একটা রুম দেয় সিঁড়ি দিয়ে উঠে, 1 নম্বর 2 নম্বর রুমটা। তো সেই রুমটা পছন্দ হয়, একটা ব্যালকনিও আছে সাথে, ওখান থেকে আবার সি বিচ দেখা যাচ্ছে একটু দূরে। খুব ভালো কথা। বলছে, দিদিভাই, আমরা যখন রুমে ঢুকলাম, শুকনো মাছ হয় না যে শুটকি মাছ বলে, সেই শুকনো মাছের একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের বাড়ির পাশে পঙ্কজ বলে এক কাকা কাকি থাকে, বাঙাল, ওরা খুব খায় ওই শুকনো মাছ। ওই গন্ধটা না আমার নাকে বসে আছে। আমি যখন ঢুকলাম তখন না আমার নাকে ওরকম একটা শুকনো মাছের গন্ধ আসে। আমি অর্ণবকে আর আমার সেই বন্ধুকে আমি বললাম, এ ভাই, কিরকম একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে, ইস মারাত্মক দুর্গন্ধ। তখন ওরা বলল যে, দেখ ভাই, এরকম কোনো ব্যাপার না, এটা দীঘা মন্দারমণি এইসব সাইডে এসব শুকনো মাছের চাষ হয়, এখানে শুকাতে দেয়, হয়তো আশেপাশে কোথাও ফার্ম আছে, ফার্মে হয়তো শুকাতে দিয়েছে, ফার্ম থেকে গন্ধ আসছে। আমি বললাম, নিচে তো পেলাম না, রুমের মধ্যে এত গন্ধ, কেউ কি শুটকি মাছ এখানে বসে বসে খেয়েছে নাকি। তো যাই হোক, বলার পর আমরা ভুলে যাই, আনন্দে মেতে উঠি, খাওয়া দাওয়া করব। ওই শিবুদাকেই বললাম আমাদের জন্য ডিমের কষা, ডাল, আলু ভাজা বা আলু মাখা, যাই হোক, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাত দিয়ে যাও। দিয়ে গেল, আমরা খেলাম, খেয়ে দিয়ে না সত্যি এত শরীর টায়ার্ড, মানে পঙ্কজ ভাই শুয়ে পড়ে। অর্ণব আর যে বন্ধু ছিল আর একজন কলকাতা দিয়ে যায়, তারা দুজন কিন্তু দুপুরবেলায় একটু সমুদ্রের ধারে ঘুরতে যাবে বলে বেরোয়। পঙ্কজকে গেটে তালা দিয়ে চলে যায়। পঙ্কজকে কিন্তু অনুমতিও নেয়নি যে ভাই তোকে গেটে তালা দিয়ে যাচ্ছি। পঙ্কজ জানে হয়তো ওরাও থাকবে, কোনো কথা ওর সঙ্গে আলোচনা না করেই ওকে বাইরে দিয়ে লক করে দিয়ে অর্ণব আর ওই বন্ধুটা দুজনে চলে যায়। পঙ্কজ ভাই বলছে, দিদি ভাই, আপনি বিশ্বাস করবেন না, আমি যখন শুই আনুমানিক 4টের সময়, ওরা তখন বেরিয়ে যায়, হয়তো বা তারপরে গেছে, আমি জানি না, যতক্ষণ জাগনা ছিলাম ততক্ষণ কিন্তু ওরা বেরোয়নি। বলছে, দিদি ভাই, আপনি বিলিভ করবেন না, আমি আপনাকে বোঝাবো কি করে। আমাকে কাচের চুড়ি হয় হাতে, কাচের চুড়ি পরা কোনো একটা মেয়ে আমার মাথাটা ধরে খুব জোরে জোরে নাড়ছে, এত জোরে মাথা ধরে নাড়াচ্ছে, মনে হচ্ছে যেন আমার মানে চুল মাথা ছিঁড়ে দেবে। আমি ভাবলাম যে এটা অর্ণব না হলে পারে আমার বন্ধু করছে, অর্ণব না করলেও আমার ওই বন্ধু করছে, যে আমি হয়তো উঠছি না, অনেকক্ষণ ধরে ডাকছে। তা ও তখন অর্ণবকে আর বন্ধুটাকে একটা গালাগালি দেয়। পঙ্কজ ভাই বলে, দিদি আমি একটা বাজে ভাষা বলি, যে দেখ আমাকে জ্বালাস না তো, ঠিক আছে। তো বলার পর হঠাৎ করে না ওই মাথা ধরে ঝাঁকুনিটা বন্ধ হয়ে যায়। পঙ্কজ যখন আবার আস্তে আস্তে চোখে ঘুমটা আসে, তো তখন আবার ওর চুলটা ধরে ওরকম ঝাঁকাচ্ছে। তখন পঙ্কজ আরো দুটো চোখ বন্ধ অবস্থায় গালি দেয় আর কি, গালাগালি দেয়।
পঙ্কজ যেহেতুনিক প্রথমবারে যেরকম গভীর নিদ্রায় ছিল, একবার তুলে দেওয়ার পর অতটা গভীর নিদ্রায় ও ছিল না, জাস্ট চোখটা লেগেছে। কিন্তু তখনও নোটিস করে যে একটা ছুমছুম ছুমছুম করে কাচের চুড়ি পরে থাকলে যেরকম শব্দ হয়, হাত ভর্তি করে এরকম একটা শব্দ হচ্ছে। তখন পঙ্কজ হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ওর মাথার সামনে একটা মেয়ে, রোগা পাতলা, 17-18 বছর বয়স হবে, রোগা, হাতে কাচের চুড়ি ভর্তি, কালো রঙের মেয়েটার গায়ের রং। মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, চুলটা এলোমেলো, মানে সে কি বিকট, মনে হচ্ছে যেন মাঝখানে চুল আঁচড়ায়নি। তখন পঙ্কজ ভাই বলে, কে আপনি? কি করে ঢুকলেন? কে আপনি? আমার গায়ে হাত দিচ্ছেন? এরকম করে চিৎকার করে লাফ দিয়ে যখন দেখে ঘরে কেউ নেই, ভেবেছে হয়তো রুমের মধ্যে দরজা ভেজি ওরা বাইরে আছে। পঙ্কজ ভাই যখন গেটের মধ্যে এসে খোলার চেষ্টা করে, তখন বুঝতে পারে বাইরে দিয়ে লক করে ওকে রাখা হয়েছে, ও একা। পঙ্কজ সাথে সাথে ফোন করে। যখন পঙ্কজ ফোন করে, তখন যে বন্ধু কলকাতা দিয়ে যায়, সে বন্ধু ফোনটা রিসিভ করে। বন্ধু বলছে, কি হয়েছে? তুই ঘুম থেকে উঠে পড়েছিস ভাই? এই তো 10 মিনিট আগে বেরোলাম। তখন বলছে, ভাই যেখানে আছিস এই মুহূর্তে হোটেলের রুমে এসে লক খোল, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো কোনো রকমে ওরাও ছুটতে ছুটতে আসে 5-7 মিনিটের মধ্যে। এসে ওরা লক খুলে যখন ঢোকে, তখন দেখে যে পঙ্কজ ভাইয়ের রীতিমতো চোখ ফোক লাল হয়ে গেছে, কান টান লাল হয়ে গেছে, ফর্সা ছেলে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ভয়তে। ও রীতিমতো খাটের এক কোণে বসে কাঁপছে। তখন অর্ণব আর ওই বন্ধু তখন পঙ্কজকে বলে যে, কি হয়েছে ভাই তোর? তুই এরকম করছিস কেন? তখন বলে যে, ভাই এই রুমের মধ্যে কোনো একটা মেয়ের আত্মা আছে ভাই। এই শুনে অর্ণব খুব অট্টহাসি হাসে, কারণ অর্ণব যেহেতু শিবুদাকে বলেছে, মানে পাশাপাশি বাড়ি, তো এটা হচ্ছে ওভার থিঙ্কিং যেটা বলা যায়। মানে ও ভাবছে আমার বলা লোক আমার বাড়ির পাশে থাকে, আমাকে খারাপ কি করে জিনিস বা জায়গায় রাখবে। হয়তো এটা পঙ্কজের কোনো ভুল ধারণা। তখন অর্ণব হট করে বলে, কিরে আমরা চলে যাবার পর কি কি দিয়েছিস নাকি? একটুখানি ইশারা করে ওকে বলে, খেয়েছিস মদ? তখন ও রেগে গিয়ে বলছে কি, আমি বাড়ি যাচ্ছি গাড়ি নিয়ে। যে বন্ধু সাথে গেছিল তাকে বলে, তুই কি বাড়ি ফিরবি? আমি এক্ষুনি বাড়ি যাব। কিন্তু ওর শরীর দিচ্ছে না। পঙ্কজ বলছে, দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি কিন্তু আসতে পারবো না, আমি সেদিন সবে ঢুকেছি, ঘুমও হয়নি, আমার হাত পা ব্যথা করছে, আমি ভাবছি কোনো মতে এখান থেকে বেরিয়ে যাব। আমাকে আমার সাথে যে বন্ধু কলকাতা দিয়ে যায়, ও আর অন্য দুজনে মিলে আমাকে এমনভাবে বোঝালো যে আমার ওইটা নিজের ভুল ধারণা ছিল, ওরকম কিছু না। তাহলে ওই মেয়েটাকে দেখলাম সেটাও ভুল ধারণা, এটা হতেই পারে না। যাই হোক, আমি সন্ধেবেলা ওদের সাথে বেরোলাম। ওরা আমাকে মুডটা চেঞ্জ করার জন্য সমুদ্র ধারে নিয়ে গেল। ওখান থেকে আমরা সবাই ফুচকা খেলাম, কিছুক্ষণ সিগারেট খেলাম, বসলাম, 3টে বিয়ার নিলাম, নিয়ে আমরা রুমে আসলাম। আমি বললাম, ভাই রাতে আমার ঘুম হবে না, আমার খুব ভয় করছে। আমরা কিন্তু পরের দিনই বেরিয়ে যাব, আমরা কিন্তু পরের দিনই ওখান থেকে রুম ছাড়বো, চলে আসবো বাড়ি সোজা কলকাতা। তখন অর্ণব আর ও শিবুদা আসে আমাদের সাথে রাতে দেখা করতে। শিবুদাকে আমি বলছি, অর্ণব আমাকে চোখ টিপে বললো, বলিস না, তাহলে আর কেউ আসলে এখানে আর উঠতে পারবো না, কারণ বলবে হ্যাঁ এরম এসেছিল কলকাতায় দিয়ে, ছেলেটা বাজে বদনাম দিয়েছে বা কিছু, যার জন্য চোখ টিপে বলছে বলিস না। তো সেখানে গিয়ে আমাদের পঙ্কজ ভাই বলে, দিদি ভাই আমি চুপ থাকলাম। ওই শিবুদাও আমাদের সাথে মাংস, রুটি, বিয়ার সবই খেলো। আবার নিয়ারেস্ট ওনার জানাশোনা সামনে দোকান, ওখান থেকে নিয়ে আসলো, সবই খেলাম দিদিভাই। খাবার পর চলে যায়। আমি কিন্তু সেরমভাবে ড্রিঙ্ক করতে পারছি না। অ্যাকচুয়ালি ও বাড়ি থেকে আমি গেছি অ্যাকচুয়ালি ড্রিঙ্ক করার জন্য, মানে একটু আনন্দ, সিগারেট খাবো যেগুলো বাড়িতে পারি না, একটু বিয়ার খাবো। ড্রিঙ্ক বলতে কি কোনো অ্যালকোহল না, শুধু বিয়ার, এগুলো একটু খাবো, মানে সেরকম নেশা না, কিন্তু আনন্দ এইটাই, গান টান শুনবো, একটু একদিন স্বাধীনভাবে থাকা। কিন্তু
আমি কিন্তু সেরকমভাবে ড্রিঙ্ক করিনি দিদিভাই। ওরা খেয়েছে, গলা পর্যন্ত ঢেলেছে। রাতের বেলা মাংস রুটিও ঠিকমতো খেতে পারলো না। মাংস রুটি মুখে দেওয়ার জায়গায় এপাশে গালে ঠেকাচ্ছে, মাথায় ঠেকাচ্ছে, মানে এত ওদের নেশা হয়েছে। আমি ওদেরকে বললাম তোরা একটা কাজ কর, শুয়ে পড়। ওরা এরকমভাবে শুলো, ওই মাংসর ঝোল লাগা হাতে। আমি ওদেরকে ওই মগে করে জল, বাথরুমের মগে জল এনে হাত চুবিয়ে চুবিয়ে ধুয়ে দিলাম, কারণ হয়তো ঘুম চোখে টোকে দিয়ে দিলে এইসব ভেবে। দিদিভাই, আপনি বিলিভ করবেন না, রাত যখন 12টা বাজে, আমার না অদ্ভুতভাবে একটা কি বলবো, প্রথম ঘরের আবহাওয়াটা পুরো মানে গরম হয়ে গেল। যেখানে গরম হওয়ার কথা না, ঠান্ডার সময়, জানুয়ারি মাস, 23শে জানুয়ারি, পুরো ঘরটা না গরম হয়ে গেল। কিছুক্ষণ আগে মুহূর্তটাও ঠান্ডা ছিল, নর্মাল টেম্পারেচার। গরম এতটাই গরম হয়ে গেল, মানে তোমাকে জানালা দরজা খুলে দিতে হবে, এত গরম। আমি ফ্যান চালালাম, ফ্যান চালিয়ে বসে আছি। হঠাৎ প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করলো, এত ঠান্ডা লাগছে আবার ঘরে থাকতে পারছি না। ফ্যানটা অফ করলাম, করে আমি বসে আছি। ঠিক কাউকে আমি রুমে দেখতে পাচ্ছি না, কিন্তু কাচের চুড়ির শব্দ ছুম 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 করে আমি কিন্তু পাচ্ছি। অদ্ভুতভাবে একটা ভয় আমার মধ্যে কাজ করছে, অদ্ভুতভাবে। কোনো রকমের রাতে আমি আমার মাকে ফোন করলাম। মা বললো, কি রে, ঘুরতে গিয়ে মাকে মনে পড়লো, কালকে কখন বেরোবি? মাকে বললাম, মা একদম ভোরবেলা, আর্লি মর্নিংই আমরা এখান থেকে বেরিয়ে যাব। মা বললো, কেন রে, কোনো প্রবলেম হয়েছে? আর দুটো বন্ধু কই তোর? মাকে সব বলেছিলাম। আমি বললাম, মা ওরা ঘুমাচ্ছে। মা বললো, তাহলে তুই ঘুমাচ্ছিস না? ওরা কি নেশা করেছে? জানি বলা যাবে না, সঙ্গ দোষে সঙ্গ খারাপ হয়। আমি বললাম, না না, মানে সঙ্গী দোষে সঙ্গ খারাপ হয়। আমি বললাম, না না, ওরা ঘুমাচ্ছে, আমিও ঘুমাবো মা, ওই একটুখানি মুভি দেখছিলাম। মা বললো, বই টই দেখা বন্ধ করে শুয়ে পড়। মায়ের সাথে কথা বলার পর মনে একটা জোর আসলো ভিতর থেকে। আমি চুপ করে বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পর এবার ভাবলাম শুই। আমি যখন শুয়ে পড়েছি, ঘুমিয়েও পড়েছি। জানি না সময় কটা বাজে, আমার না পায়ের তলায়, মানে পায়ের যে তালু, হাতে, আমার গলায়, আমার মাথায়, সারা শরীরে না কেউ যেন হাত বুলাচ্ছে। প্রথমে আমার খুব শরীরে আরাম লাগছে যে কেউ আমাকে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ ভাবলাম কাছের চুড়ির শব্দ, মানে হাতটা এরম বুলাচ্ছে তো, হাতে যে কাচের চুড়িটা ছমছম করছে। আমি যখন চিৎকার করে উঠি, তখন দেখলাম একটা কালো ছায়া মূর্তি ধোঁয়ার মতো হয়ে রুমের মধ্যে মিশিয়ে গেল। আমি এত জোরে চিৎকার করি মধ্যরাতে, ওরা দুজন যে ড্রিঙ্ক করে ঘুমাচ্ছিল, সলিড ঘুম হয়েছে, অন্য বুটে বলছে, এই পঙ্কজ, কি হয়েছে ভাই, চিৎকার করছিস? আমি বলে বোঝাতে পারছি না। যে আমার বন্ধু কলকাতা দিয়ে গেছিল, ওকেও বললাম, কোনো মতে ওরা শুনছেই না। কিন্তু আমি ওই রাতেই ব্যাগপত্র গুছিয়ে আমি বললাম, আমি 4টে বেজে গেলেই আমি বেরোবো, কারণ আমার মা বলে 4টের সময় যে নামাজ পড়া হয়, আজাম বা নামাজ যাই হোক পড়ে, তারপরে নাকি ভূত পেত খারাপ জিনিস সব যে যার জায়গায় চলে যায়, 4টের আগে বেরোতে নেই, আজাম পড়লে বেরোতে হয়। তো আমি জানি 4টের সময় আজাম পড়বেই, তো আমি সব রেডি করে নিয়েছি। ভোরবেলা যেহেতু আমি বেরোবো, ওদের আসার কিসে আসবে, তো ওদেরও বেরোতেই হবে, যার জন্য ওরাও সব ব্যাগপত্র গুছায়। ভোর যখন 5:30 বাজে, তখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন বেরোচ্ছি, আমার হাত থেকে আমার চিরুনিটা পড়ে গেল। আমি লাস্ট একদম বেরোনোর সময় চুলটা আঁচড়াচ্ছিলাম, চিরুনিটা পড়লো। চিরুনিটা যখন আমি নিচু হয়ে তুলতে যাই, তখন আমি দেখলাম একটা কাচের চুড়ি 2 টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে, ঠিক বেডের নিচে, যেখানে মেয়েটা প্রথম আমাকে মাথার চুল ধরে টানছিল। আমি তখন 2 বন্ধুকে, অর্ণবকে আর আমার ওই বন্ধুকে আমি বললাম, এই এই শোন, তোরা ভিতরে আয়। ওরা রুমের বাইরে দাঁড়িয়ে ছিল।
ওরা তখন বলল, কি হলো আবার, কিছু ভুলে গেছিস? আমি তখন ওদেরকে বললাম, ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখ, ভালো করে দেখ, রুমের আলোতে যদি না দেখতে পারিস, ফ্ল্যাশ লাইটের আলোতে দেখ ওটা কি। বলছে কাচের চুড়ি। আমরা কাচের চুড়িটা এলো কোথা দিয়ে? যারা রুম ভাড়া দেয় তারা তো রুম ক্লিন করে কাস্টমার চলে যাওয়ার পর, পর্যটকরা চলে যাওয়ার পর। তাহলে পরে কাচের চুড়ি কোথা থেকে আসলো? তখন ওরা ওর মধ্যে অজুহাত দিয়ে বললো, হতে পারে কেউ আগে ছিল, তার কাচের চুড়ি ছিল, ভেঙে গেছে। ওদেরকে আজ পর্যন্ত আমার অনুভূতি, আমার ফিলিংস আমি বোঝাতে পারিনি দিদিভাই। আপনাকে আমি বললাম, আমি আপনার অনেক মন্দারমণি, দীঘা, পুরী, দার্জিলিং, ডাউহিল, অনেক 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 রিয়েল স্টোরি শুনেছি, যেগুলো আমি বিলিভ করি রিয়েল। আমি আমার জীবনের ঘটনা, সত্য ঘটনা পাঠালাম। আপনার ভালো লাগলে শেয়ার করবেন। আর ঘটনাটা যে সত্যি, সেটা আমি তোমার ঘটনা যখন পড়ছি তখনই বুঝতে পেরেছি। এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি দিই না, মিথ্যে বোঝাই যায়। যাই হোক, এবার কমেন্ট পড়ে আজকের মতো টাটা করব। প্রথমে আমাদের কমেন্ট করেছে বর্ষা সরকার, আপনজন, রুমিতা ঘোষ, অভিরূপ, লক্ষ্মী ভট্টাচারিয়া, হোয়াইট কিং বনু, লাভ ইউ টু বনু, প্যান্থার গেমিং ওয়াইটি, বর্ষা সরকার, রুমিতা ঘোষ, টিনা আচারিয়া, মাম্পি ঘোষ, স্বপ্না বাজাল দিদিভাই, তারপরে আমাদের অভিরূপ সর্দার বলেছে ব্ল্যাক পরি। আমাকে কবে কবে তোমরা ইয়েলো পরি, রেড পরি, হোয়াইট পরি, ব্ল্যাক পরি সব করে দাও। এটাই তো ভালোবাসা। বলবে বলবে সব বলবে। তারপর হচ্ছে টুকু সাবারবাল কমেন্ট করেছে রুমিতা ঘোষ, মৌমিতা ঘোষ, রুমিতা ঘোষ, পিন্টু ঘোষ, রিঙ্কু সরকার, আব্দুল্লাহ ভাই, আপনজন, বর্ষা সরকার, টুকু সাবারবাল, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, অভিরূপ বিশ্বাস, সমীর মাইতি, রূপা দে, ভাস্কর অধিকারী ভাই, সঙ্গীতা দিদিভাই, পার্থ রয়, আমাদের পিয়ালি ভারদ্বাজ, মৌমিতা ঘোষ, সোমা দাস পরিবার থেকে, হোয়াইট কিং বনু, নীলিমা সিংহ, স্বর্ণালী, পাপ্পু দে, টিনা ঘোষ, সুমনা ভট্টাচারিয়া, রীতা দে, রুমিতা ঘোষ, বর্ষা সরকার, কিষাণু মান্না, শুভঙ্কর ঘোড়ই, প্রদীপ দাস, মামুনি হালদার, শ্রেয়াস ভাই, রাজীব জয়সওয়াল, সোনাই অধিকারী, সুজাতা দাস, সোনালী পাল, অমৃতা সরকার, সিনার সুবীর। আজকের মতো সবার নাম বললাম, এখনের মতো রাখি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 3টের সময় ভূত সত্য চ্যানেলে। ঘটনা নিয়ে আসবো আমি। প্রিন্স একটু কাজে ব্যস্ত আছে, তাই প্রিন্স কিন্তু সানডে স্পেশাল একটি এপিসোড তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছে। সানডেতেও তোমরা ঘটনা শুনতে পারবে। এখনের মতো লাভ ইউ অল, টাটা, গুড নাইট।